একজন সাধারণ নাপিত তার ঘর থেকে লক্ষ্মী চুরি হওয়ার জন্য রিপোর্ট করেছে পুলিশের কাছে। সোনা, হিরে, মুক্ত কিছুই না, চুরি হয়েছে একটা সাধারণ ডাস্টবিন। আর এই ডাস্টবিন খোঁজার জন্য সে তার সমস্ত কিছুই বাজি ধরতে রাজি। এর পেছনে থাকা রহস্য অবাক করে দেবে। মুভি শেষ হয়ে যাবে, কিন্তু তার রেশ মাথায় থেকে যাবে বেশ কয়েকদিন। মুভির শুরু হয় গল্পের প্রধান চরিত্র মহারাজাকে দেখিয়ে। সে একটি সেলুনে নাপিতের কাজ করে। পরিবার বলতে শুধু তার স্ত্রী এবং তাদের ছোট্ট একটা মেয়ে। তাদেরকে মহারাজা প্রাণের চেয়েও বেশি ভালোবাসে। সেদিন মহারাজা তার মালিকের কাছে আগামীকালের জন্য ছুটি চেয়ে বসে, কারণ তার স্ত্রী তাকে বলেছে। তার এই কথা শুনেই মালিকের মাথা খারাপ হয়ে যায়। তাই জন্যই আজকে আগত সমস্ত কাস্টমারের কাজই তাকেই করতে বলে। পরদিন দেখা যায় রাস্তার এপারে ঘরের দরজার সামনে মহারাজের স্ত্রী আর মেয়ে বসে রয়েছে, আর ওপারে একটা পুতুলের দোকান থেকে পুতুল কিনতে গেছে মহারাজ। একের পর এক পুতুল বেছে নিয়ে রাস্তায় এসে তার স্ত্রীকে দেখায়, আর তার স্ত্রীর প্রতিটা পুতুলই অপছন্দ। এভাবেই কয়েকটা পুতুল দেখিয়ে শেষে একটা পুতুল তারা ফাইনাল করে। সেটার বিল করানোর সময়ই তার চোখে পড়ে একটা শোপিস। সেটাকে হাতে নিয়ে সে দোকানদারকে এটারও বিল বানাতে বলে। দোকানদার বলে, এটাও স্ত্রীকে দেখিয়ে নাও যদি তার পছন্দ না হয়। আর তখনই ঘটে এক মর্মান্তিক ঘটনা। দিক হারিয়ে এক মস্ত লরি তাদের ঘরের দরজায় এসে ধাক্কা মারে। পুরো বাড়ির ছাদটাই ভেঙে পড়ে তাদের ওপর। এক পলকেই মহারাজার পুরো দুনিয়াটা যেন ভেঙে চুরমার হয়ে যায়। আজ ওপরওয়ালা তার কাছ থেকে তার পুরো দুনিয়াটাকেই কেড়ে নিয়েছে। এরপর বেশ কয়েকটা বছর কেটে যায়। আমাদের সাথে পরিচয় হয় জ্যোতির। জ্যোতি পড়াশোনায় খুব একটা ভালো না। খেলাধুলার প্রতি টান থাকায় ক্লাসের থেকে মাঠেই ওর সময়টা বেশি কাটে। এই জন্যই বাকি কোনো টিচার তাকে পছন্দ করে না, শুধুমাত্র একজন বাদে। সে হলো তার পিটি টিচার আসিফা। খেলাধুলার পাশাপাশি আসিফা তাকে অন্যান্য সাবজেক্টও বুঝতে সাহায্য করে। স্কুল থেকে কিছুটা দূরেই এক ফাঁকা মাঠে তাদের বাড়ি। মহারাজা তার মেয়েকে নিয়ে এখানে থাকে। জ্যোতি হলো মহারাজারই মেয়ে। তারা দুজন ছাড়া এই বাড়িতে আরো একজন থাকে, লক্ষ্মী। ওই অ্যাক্সিডেন্টে যখন মহারাজার স্ত্রী মারা যায়, তখন ওপরের তাকে রাখা এই ডাস্টবিনটাই জ্যোতিকে বাঁচিয়েছিল। তাই তাকে লক্ষ্মী বলে এই বাড়িতেই আগলে রাখা হয়েছে। লক্ষ্মীকে তারা প্রতি শুক্রবারে স্নান করায়, টিকা পরায়, আর তাকে রাখা হয়েছে মহারাজের মৃত স্ত্রীর ছবি ঠিক নিচে। মহারাজার জীবনে একটাই রুটিন, স্কুল যাবার আগে মেয়ের জিনিসপত্র গুছিয়ে দেওয়া, আর তারপর নিজে রেডি হয়ে সেলুনে গিয়ে সেলুন থেকে বাড়ি ফিরে আসা। সেলুনটা নিজের হলেও মহারাজা তার বয়স্ক কর্মচারী গোপাল বাবুর মত অনুযায়ী সমস্ত কাজ করে। প্রতি সপ্তাহে মহারাজা একদিন করে ছুটি নেয় আর মেয়েকে নিয়ে ঘুরতে যায়। বাড়িতে জ্যোতি মহারাজাকে সব কাজে শাসন করে, আর মহারাজা সেটা খুশি হয়ে মেনেও নেয়। স্ত্রীর মারা যাবার পর থেকে সে একাই জ্যোতিকে বড় করেছে, আর যে কোনো মুহূর্তে মহারাজা জ্যোতির পাশে থাকে। একদিন স্কুলের প্রিন্সিপাল দোষ বিচার না করেই জ্যোতির নামে একটা ভুল অভিযোগ করে টিসি দিয়ে দিচ্ছিল। কিন্তু মহারাজা তার এক কথায় অনড় ছিল, আমার মেয়ে কিছু করেনি, আমার মেয়ে ভুল করতে পারে না। কিন্তু প্রিন্সিপাল তার কোনো কথাই শোনে না। এরপর যখন প্রমাণ হলো জ্যোতির কোনো দোষ নেই, তখন মেয়ের অপমানের জন্য সে প্রিন্সিপালকে বলে তার মেয়ের কাছে ক্ষমা চাইতে। কিন্তু প্রিন্সিপাল তাকেই সেখান থেকে তাড়িয়ে দেয়। মহারাজা একটা পিলার ধরে দাঁড়িয়ে থাকে। সবাই তাকে টেনে হিঁচড়ে বের করতে চায়, এমনকি সেই পিলার ভেঙে পড়েই যাচ্ছিল, তবুও মেয়ের কাছে ক্ষমা না চাওয়া পর্যন্ত সে বিন্দু মাত্র সরে না। অবশেষে প্রিন্সিপাল বাধ্য হয় জ্যোতির কাছে ক্ষমা চাইতে। মেয়েকে এতটাই ভালোবাসে সে। এত বছরে কখনো জ্যোতি তার বাবাকে ছেড়ে থাকেনি। এই প্রথম এক সপ্তাহের স্পোর্টস ক্যাম্পের জন্য সে বাইরে যাচ্ছে। তাই যাওয়ার আগে যথারীতি বাবাকে শাসন করে বুঝিয়ে দিয়ে যায় মহারাজা যেন নিজের খেয়াল রাখে। প্রতিদিনের নিয়ম অনুযায়ী মহারাজা সেদিন সেলুন থেকে বাড়িতেই ফিরে আসে। তারপরই দেখা যায় তার ঘরের সমস্ত জিনিস ভেঙে চুরে পড়ে আছে, আর পাশেই মহারাজা অন্ধকার ঘরের মেঝেতে জ্ঞান হারিয়ে পড়ে আছে। একটা সাপের শব্দেই তার ঘুম ভেঙে যায়। আর এরপরে একটা গ্যারেজের ঘটনা দেখানো হয়। একজন কাউন্সিলর গাড়ি সারিয়ে নিয়ে যাবার পর আবার ফিরে আসে। তার কোনো একটা দামি চশমা সেখান থেকে চুরি হয়েছে। গ্যারেজের কর্মচারীদের সে বেধড়ক মারতে থাকে। যে ছেলেটি তার গাড়ি সারিয়েছে তার নাম হলো ধনা। সেও গ্যারেজে আসে আর একইভাবে মার খায়, কিন্তু বাকিদের মতো মার খেয়ে সে চুপ করে বসে থাকে না। ওই রাতেই যখন কাউন্সিলর বারে মদ্যপান করছিল, তখন ধনা সেখানে যায়। কাউন্সিলরের চশমাটা ভেঙে দেয়, তাকে বেধড়ক মেরে সমস্ত রাগ মিটিয়ে নেয় তার ওপর। আর অন্যদিকে মহারাজা থানায় আসে চুরির কমপ্লেন জানানোর জন্য। পুলিশকে সে সমস্ত কিছু জানায়। সেই রাতে 10টা নাগাদ সে সেলুন থেকে বেরিয়ে বাড়িতে আসে। ব্যাগ রেখেই সে বুঝতে পারে 3জন মুখোশধারী চোর সেখানে উপস্থিত ছিল।
মহারাজাকে মেরে অজ্ঞান করে দিয়ে ওই চোরগুলো তার বাড়ি থেকে লক্ষ্মীকে চুরি করে নিয়ে গেছে। পুলিশ বারবার তার কাছে জানতে চায় কি এই লক্ষ্মী, টাকা, গয়না নাকি জরুরি কোনো কাগজপত্র, কিন্তু মহারাজা মুখে বলে ঠিক বোঝাতে পারে না, তাই সে ছবি দেখায়। জ্যোতি আর মহারাজার সাথে একটা ডাস্টবিন, যাকে সে লক্ষ্মী বলে সম্বোধন করছে। পুলিশ তো রেগে আগুন। কেস নেওয়া তো দূরের কথা, থানা থেকেই তাকে বাইরে বের করে দিতে চায়, কিন্তু মহারাজাও নাছোড় বান্দা, পুরো থানাকে উলট পালট করে রেখে দেয়, কিন্তু নিজের জায়গা থেকে সে নড়ে না। থানার বড়বাবু থানায় এসে মহারাজার সব সমস্যা আবার প্রথম থেকে শোনে। সে ওই ডাস্টবিনের দামটা তার হাতে দিয়ে নতুন একটা ডাস্টবিন কিনে নিয়ে যেতে বলে, কিন্তু মহারাজার তো ওই লক্ষ্মীকেই প্রয়োজন। বড়বাবু জিজ্ঞেস করে সাধারণ একটা ডাস্টবিনের জন্য সে কেন এমন করছে। এরপর পুলিশ জিজ্ঞেস করে সে কি চোরকে দেখেছে। মহারাজা বলে তারা সবাই মুখোশ পরেছিল, তবে হাতাহাতির সময় একজনের পিঠে হাত দিয়ে সে দেখেছে তার পিঠে একটা কান ছিল। তার এই কথা শুনে তো বড়বাবু আরো রেগে যায়। সে বড়বাবুকে বলে যদি আপনারা কেসটা নিতে রাজি না হন তবে অন্তত সিবিআই এর হাতে এটা ট্রান্সফার করে দিন। বড়বাবুর ধৈর্যের সীমা এবার পার হয়ে গেছে। সে একটা বন্দুক মহারাজার দিকে তাক করে থানা থেকে চলে যেতে বলে। 40,000 টাকা থানা ভর্তি পুলিশের সামনে বড়বাবুর হাতে দিয়ে বলে এটা অ্যাডভান্স রাখুন, লক্ষ্মীকে খুঁজে পাওয়া গেলে আরো 5 লাখ দেব। বড়বাবুও দিল কষিয়ে এক চর, ঘুষ দেওয়ার জন্য নয়, বরঞ্চ ঘুষটা সবার সামনে দেওয়ার জন্য। এরপর কনস্টেবলের হাত দিয়ে টাকাটা যখন বড়বাবুর পকেটে পৌঁছায় তখন থেকেই শুরু হয় লক্ষ্মীকে খোঁজার কাজ। মহারাজার বাড়ি, আশেপাশের লোকজন, তার সেলুন, সব জায়গায় খোঁজ খবর শুরু হয়ে যায়। বড়বাবু বা সাব ইন্সপেক্টর এরা কেউই এখনো বিশ্বাস করতে রাজি নয় যে সামান্য ডাস্টবিনের জন্য এই লোকটা এতটা খরচ করতে রাজি হচ্ছে। তারা ভাবতে থাকে হয়তো ডাস্টবিনের মধ্যে আরো বিশাল কিছু আছে। তাই বড়বাবু মহারাজার সাথে আলাদা করে কথা বলে, সঠিকভাবে জানতে চায় ওই ডাস্টবিনের মধ্যে কি ছিল। কিন্তু মহারাজা বলে 5 লাখের সাথে আরো 2 লাখ বাড়িয়ে 7 লাখ দিচ্ছি, কিন্তু আমার মেয়ে ফিরে আসার আগে লক্ষ্মীকে খুঁজে আনুন। বড়বাবু এবার আরো অবাক। এরপর দেখানো হয় গল্পের আরো এক প্রধান চরিত্রকে, যার নাম সেলভাম। দুজন অসহায় মা আর মেয়েকে বেঁধে রেখে তাদের সমস্ত টাকা গয়না ছিনতাই করে নিয়ে তাদের বাড়িতে রান্না করে বসে খাচ্ছে। সবরি নামের আরো একজন সঙ্গীকে নিয়ে সেলভাম এইভাবেই চুরি ছিনতাই চালিয়ে যাচ্ছে। সবকিছু হাতিয়ে নেওয়ার পর ওর সঙ্গী মহিলাদের ধর্ষণ করে খুন করে দেয় প্রমাণ লোপাটের জন্য। যে মানুষটা অন্যের মা মেয়েকে সম্মান করে না, তারও কিন্তু একটা সুন্দর পরিবার রয়েছে। সেলভামের একজন স্ত্রী আছে যে তাকে খুবই ভালোবাসে, আর একটা মিষ্টি মেয়ে যাকে সে খুবই ভালোবাসে। ওই বাড়ি থেকে চুরি করে ফেরার সময় একটা শোপিস তুলে এনেছিল তার মেয়ের জন্য, কিন্তু মেয়ের পছন্দ না হয় সেটাকে সে ডাস্টবিনে ফেলে দেয়। আর দেখা যায় সেলভামের বাড়িতেই রয়েছে মহারাজার সেই ডাস্টবিন। সেলভামের একটা ইলেকট্রিক্যাল হার্ডওয়্যারের দোকান রয়েছে। এই ব্যবসাকে সামনে রেখে পেছনে সে সব দুর্নীতি চালিয়ে যায়। এদিকে লক্ষ্মীর খোঁজ পাবার আশায় মহারাজা বাড়ি যাওয়াই বন্ধ করে দিয়েছে, সব সময় থানাতেই পড়ে থাকে। তাকে এভাবে কষ্ট পেতে দেখে একজন কনস্টেবল বলে তুমি কেন তাদের পেছনে এত টাকা খরচ করছো, তারা তোমায় বোকা বানাচ্ছে, তোমার জিনিস তো খুঁজে পাওয়া যাবেই না, বরঞ্চ তোমার সমস্ত টাকাই শেষ হয়ে যাবে। আসলে পুলিশ সত্যিই তার লক্ষ্মীর খোঁজ করছে না, বরং তারা এমন দোকানের খোঁজ করছে যেখানে লক্ষ্মীর একটা রেপ্লিকা বানিয়ে ফেলা যাবে, একবারে হুবহু লক্ষ্মীর মতো দেখতে কোনো একটা ডাস্টবিন, যেটা তারা মহারাজার হাতে তুলে দিয়ে তার টাকাটা হাতিয়ে নেওয়ার ধান্দায় রয়েছে। খুঁজতে খুঁজতেই সাব ইন্সপেক্টর এমন একটা দোকানে গিয়ে পৌঁছায় যেখানে তার এক পূর্ব পরিচিতির সাথে দেখা হয়ে যায়। এই লোকটির নাম নাল্লা শিবম। লক্ষ্মীর ছবি দেখিয়ে নাল্লা শিবমকেই দায়িত্ব দেওয়া হয় লক্ষ্মীর একটা রেপ্লিকা তৈরি করার। যেখানে লক্ষ্মীকে নিয়ে এত দুর্নীতি চলছে, সেখানে মহারাজা লক্ষ্মীর অপেক্ষায় থানায় বসে বসে সবার দুর্ব্যবহার আর ঠাট্টার পাত্র হচ্ছে। এমন সময়ে একজন ব্যক্তি থানায় আসে একটা মিসিং ডায়েরি লেখাতে। সে আসলে ওই ধনা নামের কর্মচারীর মিসিং রিপোর্ট লেখাতে এসেছে। মহারাজার পাশে এসে বসলে তার হাতে থাকা ছবিটা মহারাজার চোখে পড়ে। সাথে সাথেই আমাদের দেখানো হয় চুরির রাতের ঘটনা। সাপের শব্দে চোখ খুলে মহারাজার নজরে পড়ে একটা কার রিপেয়ারিং এর স্লিপ। সেই গাড়ির নম্বরের সূত্র ধরেই সে পৌঁছে যায় ওই বারে যেখানে কাউন্সিলররা বসে মদ্যপান করছিল, কিন্তু কাউন্সিলরের সাথে কথা বলেও সে কোনো হেল্প পায় না। আর তারপরেই সেদিন সেখানে এসেছিল ধনা। এসে সে কাউন্সিলরের চশমাটা ভেঙে দিয়ে তাকে বেধড়ক মারে। সেখান থেকেই মহারাজা ধনার পিছু নেয় আর গিয়ে পৌঁছায় তাদের ডেরায়। এতক্ষণ পর্যন্ত আমরা মহারাজাকে খুব শান্ত একজন সাধারণ মানুষ হিসেবে দেখে এসেছি, কিন্তু এখন তার যে রূপটা আমরা দেখতে চলেছি তা সম্পূর্ণ কল্পনার বাইরে। মহারাজাকে দেখেই ধনা বলতে শুরু করে সেদিন বাড়িতে মেরে দিয়ে আসলেই ভালো হতো তোমায়। ধনার লোকজন মহারাজাকে ধরে থাকে।
আর ধনা একটা দা নিয়ে আসে তার হাতটা কেটে ফেলার জন্য। কিন্তু সেই মুহূর্তেই মহারাজা ওই লোকের হাতটা টেনে ধরে, আর যার ফলে ওই লোকের হাতটাই কেটে দুটুকরো হয়ে যায়। মহারাজা একাই সবাইকে বেধড়ক মারতে থাকে, আর ধনাকেও সে সঠিক শিক্ষা দেয়। সে জানতে চায় ধনা ছাড়াও বাকি যে দুজন তাদের বাড়িতে ঢুকেছিল তারা কে। সরাসরি নাম না বলে সে শুধু বলে তাদের মধ্যে একজন পুলিশ স্টেশনেই রয়েছে আর সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু আজ মহারাজার হাত থেকে তার মুক্তি নেই। দায়ের এক কোপে ধনার দেহ থেকে শির আলাদা করে দেয় মহারাজ। সেখানেই দাঁড়িয়ে সে কথা দেয় পুলিশ স্টেশন থেকে ওই দলের আরেকজনকে খুঁজে নিয়ে তারও ঠিক একই অবস্থা করবে। আর এই কারণেই সে সারা দিন রাত থানাতেই পড়ে থাকে। বাহানা করে প্রতিটা পুলিশের পিঠে হাত দিয়ে চেক করছে কারো পিঠে সেই কানের মতো কিছু আছে কিনা। আর এখান থেকে স্পষ্টই বোঝা যায় মহারাজার শুধু ওই ডাস্টবিনটাই হারায়নি, ওই ডাস্টবিনের সাথে জড়িত এমন তো কিছু রয়েছে যার জন্য মহারাজা একটা মানুষের জীবন নিতেও দ্বিধাবোধ করেনি। এদিকে ধনার নিখোঁজ হওয়ার জন্য পুলিশ কাউন্সিলরকেও ডেকে পাঠায়, কারণ তার সাথেই শেষবার ধনার খুব ঝামেলা হয়েছিল। তবে কাউন্সিলরের কাছ থেকে তারা জানতে পারে সেই দিন রাতে আরো একজন লোকও ধনার খোঁজ করছিল। বারবার মনে করার চেষ্টা করে অনেক কষ্টে তার নাম মনে পড়ে, তবে সেটাও ভুল। অপরদিকে পুলিশ খুঁজতে খুঁজতে একজন পাকাপোক্ত লোকের কাছে যায় যে একেবারে লক্ষ্মীর মতো হুবহু আর একটা ডাস্টবিন তৈরি করে দেয়। আর অপরদিকে মহারাজা থানার লিস্ট থেকে একটা একটা পুলিশকে চেক করে তাদের নাম কাটতে থাকে। অন্যদিকে দেখানো হয় সেলভামকে, তার মেয়ের পিঠ আগুনে পুড়ে গেছে আর সে মেয়ের পিঠে মলম লাগিয়ে দিচ্ছে। যে লোকটা অন্যের সংসার তছনছ করে দিচ্ছে সে নিজের সংসারের প্রতি কতটা দায়বদ্ধ। সে মেয়ের সমস্ত রকম চাহিদা পূরণ করতে চায়, তার জন্য সে সব কিছু করতে রাজি আছে। দুদিন পর সেলভামের মেয়ের জন্মদিন, তাই মেয়ের জন্য সে একটা সোনার চেন কিনতে এসেছে, কিন্তু তার পছন্দ হয় একটা রেড ডায়মন্ডের হার। তার স্ত্রী বারবার মানা করে এত দামি উপহার না কেনার জন্য, তবে সেলভাম তার মেয়ের পছন্দ করা জিনিসটাই অর্ডার দেয়। রাতে তার স্ত্রী বলে এত টাকা খরচ করার কি দরকার ছিল। তখন সেলভাম বলে সে তার মেয়েকে কতটা ভালোবাসে আর তার মেয়ের জন্য সে সব কিছু করবে। মেয়ের পছন্দের প্রতিটা শখ সে পূরণ করবে, তাতে যত টাকাই লাগুক, যত পরিশ্রমই করতে হোক সে করবে। এতটাই ভালোবাসে সে তার মেয়েকে। জন্মদিনের দিন সকালবেলা সোনার দোকান থেকে চেনটা নেওয়ার পরে স্ত্রীর কথা অনুযায়ী দাড়ি ট্রিম করবে বলে সেলভাম মহারাজার সেলুনে যায়। দাড়ি কাটতে কাটতে ট্রিমারের ব্যাটারি শেষ হয়ে যাওয়ায় মহারাজা ব্যাটারি আনতে চলে যায়। আর এই ফাঁকা সময়েই সবরি তাকে ফোন করে, তাদের দুষ্কর্মের ব্যাপারে পেপারে লেখা একটা আর্টিকেলের কথা জানায়। সেলুনে কেউ ছিল না জন্যই সেলভাম নিশ্চিন্ত হয়ে তার সাথে কথা বলছিল। খবরের কাগজে আর্টিকেলটা দেখে সবরির সাথে সে তাদের কর্মকাণ্ড নিয়ে আলোচনা করছিল, কিন্তু ফোন রাখার পরেই সে দেখতে পায় পেছনে মহারাজা দাঁড়িয়ে আছে। এরপর থেকেই তার মনে একটা সন্দেহের বাসা বাঁধে, হয়তো মহারাজা তার সব কথা পেছন থেকে শুনেছে। ওই সন্দেহ নিয়েই সেলভাম বাড়িতে চলে যায় আর সমস্ত কথা সবরিকে জানায়। তারা দুজন মিলে প্ল্যান করে যে মহারাজাকে তারা তাদের রাস্তা থেকে সরিয়ে দেবে। তখনই সেলভামের স্ত্রী তার মেয়ের জন্য করে আনা চেনটা কোথাও সেটা খুঁজে পায় না, কারণ সেলভাম ওটাকে ফেলে এসেছে মহারাজার সেলুনে। অন্যদিকে দেখানো হয় মহারাজা ওই চেনটাকে ফেরত দেওয়ার জন্য সেলভামের বাড়ির দিকে আসে। সে যখন সেলভামের বাড়িতে ঢুকতেই যাবে তখনই ঠিক তার পেছন দিয়ে আসে অনেকগুলো পুলিশ। বাইরে থেকে সেলভাম মহারাজাকে দেখে আর তার পেছনে এতগুলো পুলিশ আসতে দেখে সবরিকে বলতে থাকে মহারাজাই পুলিশকে এনেছে তাকে ধরিয়ে দেওয়ার জন্য। সবরি ভয় পেয়ে গিয়ে তাদের বন্দুক বের করে পুলিশের দিকে তাক করে, আর এতেই পুলিশের গুলিতে সবরির মৃত্যু হয়। আর সাথে সাথেই তারা সেলভামকেও অ্যারেস্ট করে নেয়। তাকে অ্যারেস্ট করার জন্য সেলভাম মহারাজাকেই দায়ী বলে মনে করে। এরপর আবার গল্প বর্তমানে ফিরে আসে। পুলিশ মহারাজাকে জানায় তার লক্ষ্মীকে খুঁজে পাওয়া গেছে, তাই বাকি টাকাটা তাদের হাতে তুলে দিতে। এদিকে জ্যোতিও ফিরে আসছে। বাসে উঠে সে তার বাবাকে কল করে বলে তার জন্য এই হুবহু একটা লাল জুতো কিনে রাখতে, কারণ আগের জুতোটা তার খারাপ হয়ে গেছে। আসলে ওই জুতোটা জ্যোতি তার এক বন্ধুকে দিয়ে সাহায্য করেছে। এদিকে নতুন করে ডাস্টবিন বানিয়ে তাকে আবার সেই একদম পুরনো ডাস্টবিনের মতো করে পাল্টে দিয়ে লক্ষ্মীর রেপ্লিকা তৈরি করা হয়। কিন্তু চিন্তার বিষয় হলো চুরি যে করেছে সেই দোষ স্বীকার করার মতো চোরের খোঁজ পাওয়া যাচ্ছে না। বড়বাবু যে কটা চোরকে ফোন করেছে
তারা কেউই সামান্য এই ডাস্টবিন চুরির দোষ নিতে রাজি নয়। তাই বড়বাবু সাব ইন্সপেক্টরকে পরের দিন সকালের মধ্যেই যে কোনো একটা লোককে খুঁজে আনতে বলে আর জানায় তার বিনিময়ে 50,000 টাকা দেবে। তখন নাল্লা শিবম বলে 50,000 টাকা যদি পাওয়া যায় তবে বাইরে আর খোঁজ করার কি দরকার, সে নিজেই এই কাজ করবে। আর নাল্লা শিবম যাতে পুরো ঘটনাটা ভালোভাবে বুঝতে পারে এই জন্যই বড়বাবু থানায় ফোন করিয়ে মহারাজাকে তার গল্পটা আবার প্রথম থেকে বলতে বলে। কিছুটা জলপান করে নিয়ে মহারাজা আবার তার গল্প শুরু করে। মহারাজা নিজের পরিচয় দিয়ে সেই রাতের বর্ণনা দেওয়া শুরু করে, কিন্তু এবার তার বর্ণনার সাথে সাথেই আমরা ঘটনায় অন্য কিছু দেখতে পাই। বাড়িতে এসে তালা খুলে ঘরে ঢুকে ব্যাগ রেখে ঘরে গিয়ে চেঞ্জ তো করতে শুরু করে, তবে সেটা মহারাজা নয়, জ্যোতি ছিল। তখনই হঠাৎ পেছন থেকে একজন এসে তার মুখটাকে চেপে ধরে, আর যে তার চোখটা চেপে ধরেছিল সেই ছিল নাল্লা শিবম। নাল্লা শিবম আর ধনা তার চোখটা বেঁধে দেয়। জ্যোতি নিজেকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু সজোরে মাথায় লাগা আঘাতের জেরে মাটিতে লুটিয়ে পড়ে, আর এই আঘাতটা করে সেলভাম। এরপরেও সেলভাম জ্যোতির পায়ে বারবার আঘাত করতে থাকে, বেধড়ক মারতে থাকে। তবে জ্যোতিকে মারার কোনো প্ল্যান ছিল না তাদের। জেল থেকে ছাড়া পাওয়ার পরেই সেলভাম মহারাজাকে মারতে এসেছিল, আর এই জন্যই গত বেশ কয়েকদিন ধরেই নাল্লা শিবম তার উপর নজর রাখছিল। তার নজর রাখা অনুযায়ী এতক্ষণে মহারাজার বাড়ি চলে আসার কথা ছিল, কিন্তু আজই সে এখনো বাড়িতে আসেনি। আর এই মেয়েটাও গত 1 সপ্তাহ ধরে বাড়ির বাইরে ছিল। ওদের প্যাটার্ন অনুযায়ী এখানেও তারা রান্না করে বসে খাবার খায়। আর এরপরেই সে ভয়ানক ঘটনা। নাল্লা শিবম আর ধনা একাধিকবার জ্যোতিকে ধর্ষণ করতে থাকে। এরপর ধনা জ্যোতিকে খুন করতে চায়, তবে সেলভাম তাকে থেমে যেতে বলে। তাকে বলে দেয় জ্যোতিকে খুন না করতে। এই জন্যই জ্যোতিকে খুন না করে তারা বেরিয়ে যায়। মহারাজা থানায় কান্না করতে করতে বলে ওরা 3 জন অনেক শক্তিশালী ছিল, তাই তাদের সাথে আমি একা পেরে উঠছিলাম না। মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি আমি শুধু চাই আমার লক্ষ্মী ফিরে আসুক। তার এই অবস্থা দেখে থানায় থাকা পুলিশটি বলে মহারাজা আমি জানি, আর যাই হোক তুমি তো শুধুমাত্র ডাস্টবিনের জন্য এখানে নেই। সম্পূর্ণ ঘটনাটা ফোনের এপার থেকে বড়বাবু, সাব ইন্সপেক্টর আর নাল্লা শিবম শুনে নেয়। কিন্তু নাল্লা শিবমের মুখের রং একেবারে পাল্টে যায়। সে বুঝতে পারে কাল সকালে যার বাড়ির জিনিস চুরি করার দায় সে নিতে চলেছে সে আর কেউ নয় বরঞ্চ মহারাজা। সেই মহারাজা যার মেয়ে জ্যোতিকে সে একাধিকবার ধর্ষণ করেছে। তাই সে বড়বাবুকে বলে তাকে ঠিকানাটা দিয়ে দিতে, সে কাল সকালেই পৌঁছে যাবে। কিন্তু বড়বাবু বলে আজ রাতটা এখানেই থেকে যেতে। সেই রাতে সেলুন বন্ধ করে মহারাজা একই টাইমে বেরিয়েছিল, কিন্তু মাঝপথে মেয়ের জন্য জুতো কিনতে গিয়ে দেরি হয়ে গেছিল। ঘরে এসে জ্যোতিকে এই অবস্থায় পড়ে থাকতে দেখে সে সোজা হাসপাতালে যায়। ডাক্তারের কাছে কাকুতি মিনতি করতে থাকে তার মেয়েকে সুস্থ করে দেওয়ার জন্য। তখন জ্যোতি কান্না করতে করতে তার বাবাকে বলে বাবা আমার খুব কষ্ট হচ্ছে, ওরা কেন আমার সাথে এমন করলো? আমার তোমার কাছে একটাই অনুরোধ, তুমি একবার তাদের সাথে আমার কথা বলিয়ে দাও। আমি তাদের সাথে কথা বলতে চাই, জানতে চাই তারা কেন আমার সাথে এমনটা করলো। আর এরপর থেকেই শুরু হয়েছিল মহারাজের লক্ষ্মীকে খোঁজার যাত্রা। লক্ষ্মীকে খোঁজার আড়ালে সে খুঁজে বেড়াচ্ছে তার মেয়ের সেই রেপিস্টদের। পরের দিন বড়বাবু এবং সাব ইন্সপেক্টর নাল্লা শিবমকে নিয়ে মহারাজার বাড়িতে আসে, আর নাল্লা শিবমকে বলে সেই রাতে যা যা করেছে সমস্ত কিছু বর্ণনা করতে। নাল্লা শিবমের বর্ণনার ধরনে মহারাজা বুঝতে পারে এই সেই ব্যাগ, আর ওর পিঠে থাকা টিউমারের মতো অংশটা দেখে মহারাজ একেবারে নিশ্চিত হয়ে যায়। বড়বাবু মহারাজাকে জিজ্ঞেস করে এখন তারা এই চোরের সাথে কি করবে? মহারাজা বলে তাকে মাফ করে দিন, ছেড়ে দিন। তখন বড়বাবু বলে তুমি তাকে এভাবেই ছেড়ে দেবে? তার কোনো শাস্তি নেই, এভাবে তো তাকে ছাড়া যাবে না। মহারাজা বড়বাবুকে বারবার বলতে থাকে না না তাকে ক্ষমা করে ছেড়ে দিন। কিন্তু বড়বাবু বলে তুমি তাকে কি করে ক্ষমা করতে পারো? তোমার ঘরের লক্ষ্মীকে সে চুরি করেছে, তারপরেও তুমি ক্ষমা করে দেবে? মহারাজা বলে হ্যাঁ ক্ষমা করে দিন। বড়বাবু এরপর চিৎকার করে বলে যদি এ তোমার মেয়েকে ধর্ষণ করতো তবুও তাকে ছেড়ে দিতে? বড়বাবুর মুখে এই কথা শুনে মহারাজা একদম চমকে যায়, থমকে দাঁড়িয়ে যায়। কেন হঠাৎ সে এমন কথা বলছে? আসলে তদন্ত করতে করতেই তারা ওই হাসপাতালে গিয়ে পৌঁছায় যেখানে জ্যোতি ভর্তি রয়েছে, আর সেখান থেকেই তারা সমস্ত ঘটনা জানতে পারে। এরপর তারা মহারাজাকে না জানিয়েই তাদের খোঁজ শুরু করে দেয়। খুঁজতে শুরু করে দেয় সেই মানুষরূপী জানোয়ারদের। তারা এটাও খোঁজ পেয়েছে যে নাল্লা শিবম, ধনা তার সাথে সেলভাম জড়িত ছিল এমন জঘন্য অপরাধে। তাই আজ সে চায় মহারাজা যেন মেয়ের ওপর হওয়া অত্যাচারের সঠিক প্রতিশোধ নেয়। এই জন্যই নাল্লা শিবমকে মহারাজার সাথে ছেড়ে দিয়ে বাইরে থেকে দরজা বন্ধ করে দেয় তারা।
মহারাজা আর কোনো কথা না বলে নাল্লা শিবমের ধর থেকে দা দিয়ে কুপিয়ে কুপিয়ে মাথাটাকে একদম আলাদা করে দেয়। এভাবেই সে তার মেয়ের ওপর হওয়া অত্যাচারের প্রতিশোধ নেয়। এরপর তারা চলে যায় সেলভামের কাজের সাইটে। মাঝপথে আসা সবাইকে এক এক করে মারতে মারতে মহারাজা যখন সেলভামকে দেখল, প্রথমত সে একদম হতবাক হয়ে গেছিল। তাই মহারাজা সেলভামের একটা আঘাতেরও জবাব দিতে পারছিল না। সেলভামের কাছে তার পরিবার, তার জীবন সব নষ্ট হওয়ার একমাত্র কারণ ছিল মহারাজা, যেখানে তার কোনো দোষই ছিল না। সে বলতে থাকে, তোমার জন্য আমি আমার পরিবার হারিয়েছি, আমি আমার মেয়েকে হারিয়েছি, আমার জীবনের এতগুলো বছর আমি জেলে কাটিয়েছি, আর জেলে কাটানোর সময় প্রত্যেক দিন ভেবেছি আমি বেরিয়ে তোমাকে কি করে মারবো। এই বলে সে মহারাজাকে বেধড়ক মারতে থাকে। কিন্তু এবার মহারাজা আর চুপ করে থাকে না। সে সেলভামকে প্রচুর মারতে থাকে। মারতে মারতে তার এমন অবস্থা করে ফেলে যাতে তার হাঁটারও ক্ষমতা থাকে না। তখন সেলভাম হাসতে হাসতে বলে, যে বেদনা আমি তোমাকে দিয়েছি সারা জীবন তোমাকে কুড়ে কুড়ে খাবে। মেয়ের মুখ দেখলেই তোমার মনে পড়ে যাবে তার সাথে আমরা কি করেছি। তখনই আসিফা ম্যামের সাথে জ্যোতি সেখানে আসে। মহারাজা বারবার বাধা দিলেও জ্যোতি অনুরোধ করে কিছুক্ষণ সেলভামের সাথে কথা বলার জন্য। জ্যোতি এসে সেলভামের সামনে বসে। সে সেলভামকে দেখে হাসতে থাকে আর বলতে থাকে, কেন করলে তুমি এটা আমার সাথে? তুমি কি ভেবেছো তুমি আমার জীবন নষ্ট করে দিয়েছো? আমি আমার জীবনটা শেষ করে দেব? ভুল। আমি কখনোই তোমার কাছে হেরে যাব না। আমি আমার এই অবস্থা থেকে একদিন বেরিয়ে আসবো। তোমার যদি আমার মতো কোনো মেয়ে থাকে তাকে জিজ্ঞেস করো, তোমার মতো কত লোকের সম্মুখীন রোজ হতে হয় আমাদের। এরপর জ্যোতি একটা গয়নার পুটলি সেলভামের দিকে ছুড়ে দেয় আর বলে, এটার জন্যই এসেছিল আমাদের বাড়িতে, তাই না? এরপর মহারাজা জ্যোতিকে নিয়ে সেখান থেকে বেরিয়ে যেতে চায়। তখনই সেলভামের নজরে পড়ে পুটলিতে থাকা সেই চেনটা, যেটা সে নিজের মেয়ের জন্য কিনেছিল। আর সে খেয়াল করে জ্যোতির কাঁধের কাছে থাকা সেই দাগটা, যেখানে ছোটবেলায় তার মেয়েও গভীর চোট পেয়েছিল। আসলে সেলভামের অ্যারেস্ট হওয়ার পরে মহারাজা তার স্ত্রীকে নিয়ে দুবার সেলভামের পুরনো বাড়িতে গেছিল, কিন্তু সেখানে কাউকেই পায়নি। অবশেষে এখানকার ঠিকানা পেয়ে এখানে এসেছে ওই চেনটা ফেরত দিতে, যেটা সেলভাম সেলুনে ফেলে এসেছিল। কিন্তু সেলভামের স্ত্রী সেটা নিতে চায় না, কারণ এটা অসৎ পথে উপার্জন করা। এটার পেছনে কত পরিবারের রক্ত বইয়েছে সে, তাই সে এই চেনটা তাদের কাছ থেকে নিতে পারে না। তখনই মহারাজার স্ত্রী রাস্তার ওপারে থাকা পুতুলের দোকান থেকে সেলভামের মেয়ের জন্য পুতুল কিনে আনতে বলে। আর সেই সময়ই ঘটে যায় সেই দুর্ঘটনা। অ্যাক্সিডেন্টে সবাই মারা গেছিল, মহারাজার স্ত্রী, তার সন্তান এবং সেলভামের স্ত্রী। শুধুমাত্র ওই ডাস্টবিনটা চাপা পড়ে বেঁচে গেছিল সেলভামের মেয়ে। নিজের পুরো পরিবারকে হারিয়ে তাকেই নিজের মেয়ের মতো করে গত 15 বছর ধরে মানুষ করেছে মহারাজা। সেলভাম যেই মুহূর্তে বুঝতে পারে সে অন্যের ক্ষতি করতে গিয়ে নিজের মেয়েরই কতটা ক্ষতি করেছে, তখন তার অনুশোচনার শেষ থাকে না। সে তার মেয়েকে ডাকতে থাকে, চিৎকার করে বলতে থাকে একবার তার কাছে আসতে। কিন্তু মহারাজা জ্যোতিকে নিয়ে সোজা বেরিয়ে যায়। তাকে গাড়িতে যেতে বলে সে আবার সেলভামের কাছে আসে। সেলভাম তাকে একবার জ্যোতিকে ডেকে আনতে বলে। সে বলে সে শুধু একবার তার সাথে কথা বলবে, তাকে দেখবে। সে এটাও বলবে না যে জ্যোতি তার মেয়ে। কিন্তু মহারাজা বলে, জ্যোতি তোমার মেয়ে নয়, সে শুধু আমার মেয়ে। এই বলেই সে সোজা বেরিয়ে যায়। সেলভাম কান্নায় ফেটে পড়ে, মহারাজার পায়ে ধরে ভিক্ষা চায় শুধু একবার তার মেয়েকে দেখার জন্য। কিন্তু মহারাজা তার কোনো কথা না শুনে বেরিয়ে যায়। মেয়ের যে 2 পা সেলভাম মাথায় করে রাখত, নিজের হাতেই সেই পায়ে সে আঘাত করেছে। যেই মেয়েকে সে প্রাণের চেয়েও বেশি ভালোবাসত, যেই মেয়ের প্রতিটি শখ সে পূরণ করতে চেয়েছিল, সেই মেয়েকে সে নিজেরই বন্ধুদের দিয়ে রেপ করিয়েছে। আজ সে বুঝতে পেরেছে এতদিন সে কতটা পৈশাচিক কাজকর্ম করে এসেছে। সে কত মা মেয়ের জীবনই নষ্ট করেছে, আর আজ সে তার কুকর্মের ফল পেয়েছে। সে তার মেয়েকে একবার দেখতেও পারছে না। তাকে কাছে পেয়েও সে তার সাথে কত বড় অন্যায় করেছে, তার কোনো অনুশোচনার শেষ থাকে না। আকাশের দিকে চেয়ে চিৎকার করে কাঁদতে থাকে। তার বুক ফেটে যাচ্ছে, সে নিজেকে ক্ষমা করতে পারছে না, নিজের উপর ঘৃণা সে সহ্য করতে পারছে না। তাই সেলভাম নিজেই বহুতল বিল্ডিং থেকে ঝাঁপ দিয়ে পড়ে মারা যায়। তার মাথার পাশে এসে পড়ে মেয়ের জন্য কেনা সেই চেনটা, আর তার রক্তে রঙিন হয়ে যায় জ্যোতির পায়ের ছাপ। এখানেই এই গল্পের শেষ হয়। ট্রাস্ট মি, এই গল্পটা দেখার পর আমি 1 ঘন্টা শুধু থ মেরে বসেছিলাম। এই ছিল এই মাস্টারপিস মুভির গল্প। গল্পটি কেমন লাগলো তা অবশ্যই জানিও।